আনফিল্ডার সামিমে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকের আমাদের সঙ্গে রয়েছে শুধু ব্যাটিং নন, উনি মগরাটের পরিচিত মুখ। তিনি অধিনায়ক ও অসাধারণ ফিল্ডার ও নিজের গ্রামের জন্য নিবেদিত এক ক্রিকেটার গৌরব মন্ডল। তো আজকের ওনাকে স্বাগত জানাই আমার এই পডকাস্ট সিরিজে। ওনাকে পরিচয় করিয়ে দিই। ভালো আছি। আর সবার আগে এটাই বলবো, থ্যাংক ইউ সো মাচ ফর প্রোভাইডিং মি সাচ অপরচুনিটি। এটা আমি খুব গ্রেটফুল তোমার কাছে যে এত ভালো একটা প্ল্যাটফর্ম তুমি তৈরি করেছো এবং এখানে যে আমাকে ডেকেছো এর জন্য আমি তোমার কাছে খুব থ্যাঙ্কফুল। ধন্যবাদ। ক্রিকেটে আসার শুরুটা কিভাবে? ক্রিকেটে আসার শুরুটা শুধুমাত্র পাড়া ক্রিকেট বা এগুলো না, ক্রিকেট একটা ইমোশন। যেহেতু ছোট থেকে 2003 সালে তো ওয়ার্ল্ড কাপে সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন্সিতে আমরা দেখেছি যে ভারত খুব ভালো, সচিন ভালো পারফর্ম করেছিল, কিন্তু ফাইনালে পারেনি, অনেক বড় টার্গেট হয়ে গিয়েছিল। সেই 2003-এর ওয়ার্ল্ড কাপটা থেকেই খেলার প্রতি ভালোবাসা, তেন্ডুলকারের ব্যাটিং এবং ছবি সঙ্গে রাখা এবং ক্লাস, ক্রিকেটের সব থেকে বেশি ভালো লাগে ক্লাসটা, খেলার শট, যে ব্যাক ফুট পাঞ্চ, যে অন দ্য রাইট শট, কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, সেখানে যেটা গড অফ ক্রিকেট বলা, এগুলো ভালো লাগতো, খুব আকর্ষিত করতাম। এবার আমাদের ছোট্ট করে বলতে গেলে যে আর এইভাবে থাকতে থাকতে যখন ছোট, তখন ওই ছোটবেলাতেই এই জায়গায় খেলতে গিয়েছিলাম। সেখানে একটা ম্যাচে আমরা বিগত যত ম্যাচ খেলেছি তাদের সাথে, সেই টুর্নামেন্ট, সেই গ্রামের সাথে, সেই গ্রাম তখন টপার, আমাদের পাশে একটা গ্রাম। তো সেখানে আমি 15টা 6 মেরেছিলাম, 90 রান, তার সাথে আরো কিছু করেছিলাম। খুব ছোট করেছে, একদম ছোট্ট একটা তাল কাঠের ব্যাট, সামান্য চওড়া, দুরানো ব্যাট, যাকে জুনিয়র সময় জুনিয়র সময়। সেই জন্য তখন থেকেই খেলার প্রতি ভালোবাসা। আর তেন্ডুলকার আমার ইন্সপিরেশন, আর যুবরাজ সিং হচ্ছে ফিল্ডিং এর ইন্সপিরেশন। এইভাবে আমি খেলাধুলার প্রতি আকর্ষিত হয়েছি। জীবনের প্রথম ম্যাচের স্মৃতি। সমস্ত যারা প্লেয়ার আছে, যারা দেখছো এই চ্যানেল বা দেখছেন, সবারই জীবনে প্রথম খেলার একটা স্মৃতি থাকে। প্রথম খেলার স্মৃতি সেটা হচ্ছে আমাদের, তার সঙ্গে একটা গল্প জড়িয়ে যেতে পারে। সরস্বতী পুজোর দিন আমাদের কাছে একটা চিঠি এসেছিল খেলার, যেহেতু আমাদের যে সিনিয়র টিম, সেই সিনিয়র টিম খেলা ছেড়ে দিয়েছিল। তাদের জার্সিগুলো ছিল, তাদের ক্লাবের একটা নাম ছিল করমরাজ, একটা নাম। আমরা তাদের কাছ থেকে জার্সিটা চাই। আমাদের সঙ্গে ছিল, বিশেষ করে আমি নাম বলবো, শান্তনুর নাম বলবো। আমরা একসাথে খেলা শুরু করেছি। তো শান্তনু, আমি বললাম চলো আমরা একটা নতুন টিম করে, আমরা একটা চিঠি এসে ওদের নামে, আমার সিনিয়র প্লেয়ারদের নামে এসছে। তো সেই তাদের চিঠির সৌজন্যে আমরা টিমটা রেডি করে আমরা পাঁচপাল্লা খেলতে গিয়েছিলাম। নাটাবেরিয়া ময়দানে হতো, তখন পাঁচপাল্লা ঢোকার একটু আগে একটা উঁচু মাঠ আছে, ওটাতে হতো। হ্যাঁ, সৌরভ তখন অনেক জুনিয়র, ছোট, তো একসাথে ওরাই আয়োজন করেছে। তো সেই মাঠে আমি অধিনায়ক, টিমটা নিয়ে গেছি আমার তত্ত্বাবধানে, একদম বাচ্চাদের টিম, 10-এ পড়ি ক্লাস। এবারে কলামনাস থেকে প্রত্যেকে যারা সিনিয়র, তারা বলেছিল যে আমাদের একটা মান সম্মান আছে, টিমটা নিয়ে যাওয়া, একটা তরুণদের টিম। তোরা নিয়ে যাচ্ছিস, আমাদের রেপুটেশনটা থাকবে তো, তোরা এই শরীরে একটু ক্ষমতা নেই, বল মাঠ পার করতে পারবি তো। আচ্ছা, কিন্তু আমাদের প্রতিভাটা সম্বন্ধে তোরা জানে না, বা আমাদের ভিতরে যে কতটা স্পার্ক আছে এটা জানতো না। তো আমি ক্যাপ্টেন, আমাকে সবাই ক্যাপ্টেনই বানাতো, কেন ওরা সবাই বলে আমরা মাইক্রোফোন ধরতে পারি না, কথা বলতে পারি না, তুই ক্যাপ্টেনই হ, তুই সব দিক থেকে লিডার, ঠিক আছে, জন্ম থেকে আমি লিডার। তো ওরা নিয়ে গেল। সেই প্রথম ম্যাচেই আমি 52 রান করি, আর ম্যান অফ দ্য ম্যাচ, দুটো উইকেট নিয়েছিলাম। আমি তখন হাত ঘুরিয়ে বল করতাম, পুরো ফ্রেশ আমি বল করতাম, আমার খেলে বল করতাম। তো আমি প্রথম, অমিত দা হচ্ছে তখন ভালো ছাড়ছে এবং বড় প্লেয়ার, অমিত ঘোষ, পারভেজ দা তখন টুর্নামেন্টে ছিল। ওরা জিতে চলে যাচ্ছে, আমরা জিতছি, তো ওরা আমাদের খুব সাপোর্ট করেছিল, হয়তো মনে নেই, আমাদেরকে সাপোর্ট করেছিল যে বাহ খুব সুন্দর খেলছে তো ছেলেটা, বা খুব সুন্দর। ওই টুর্নামেন্টে কি ওনারা অংশগ্রহণ করে? হ্যাঁ, ওরা ছিল, ওরা অলরেডি আগের ম্যাচগুলো জিতেছি, আমরা সবাই ফার্স্ট রাউন্ড খেলছি। আচ্ছা, বলছে বাহ, করমরাজ তো হারিয়ে গেছিল বহুদিন, আমাদের করমরাজ অফ ছিল, খেলে নাকি। বলছি করমরাজ তো হারিয়ে গেছিল, বেশ ভালো টিম এনেছে তো। আর গ্রামের লোকরা বলছে ওই ছেলেটা ক্যাপ্টেন, লোক বুঝছে ছেলেটা ক্যাপ্টেন। তা আমি ম্যাচ জিতে অধিনায়ক, ক্যাপ্টেন, ম্যান অফ দ্য ম্যাচ। অমিত দা ক্যাপ্টেন, ম্যান অফ দ্য ম্যাচ অমিত দা ছিল ওখানে স্টেজে, হ্যান্ডশেক করেছিল, আমার ভালো লাগতো নাকি, বাকি করে দেখেছি। তো ওইভাবে শুরু হলো এবং সেকেন্ড ম্যাচও জিতি। সেমিফাইনাল পারভেজ দার কাছে হেরে যায়, পারভেজ দার টিমের সাথে, আগুন টিম ওদের। মানে বিলন্দব তরুণ সঙ্গে। হ্যাঁ, ওদের কাছে পড়েছি। মঙ্গলহাট থেকে তখন প্রথম যেতে বলছিল, বারণ করছিল যাবি না। তারপর গ্রাম থেকে লোক গেছে সব, সেইবার ভ্যান ভাড়া করে, মোটর ভ্যান ভাড়া করে, সব দর্শক ভরে গেছে। হ্যাঁ, গ্রাম থেকে যারা আমাদেরকে ছোট করেছিল, নিচা দেখিয়েছিল যে তোরা কি খেলবি, হ্যাঁ, তারা আমার ফ্যান হয়ে গেছে অত ছোট বয়সে। ওটা আমার জার্নি স্টার্ট, প্রথম ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে স্টার্ট। গ্রামের কিছু লোক বা কিছু সংখ্যক লোক আছে যে ডিমোটিভেট করতে সবসময় যাই, যে টিমটা ভেঙে গেছে জায়গা আর যাতে না হয়। এটা অত 2007 সালের কথা বলি, তখন টিমটা উঠলো, আবার মার্ক করলো যায় প্রথম ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ যেহেতু, একটা সার্টিফিকেট তখন দিত। তখন একটা ছোট্ট ট্রফি, মোমেন্টো ট্রফি, তখন খুব জোর দিত। এখন তো টাকা পয়সা এটা সেটা সব উঠেছে, কিন্তু ছোট্ট মোমেন্টো খুব দাম, সেইটা একটা ছোট্ট সার্টিফিকেট আমি সবসময় গুছিয়ে রেখেছি আমার কাছে। আমাদের মগরাটের সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্ট তখনকার সময়। তো সেই টুর্নামেন্টের অভিজ্ঞতা বা সেই টুর্নামেন্টে কিভাবে সুযোগ পাওয়া, সেটার বিষয়ে অভিজ্ঞতা একটু শেয়ার করো। অবশ্যই। আমাদের বাঁকিপুরের কাপ অনেক 26 বছরের বেশি পুরনো, বহু পুরনো ট্র্যাডিশনাল টুর্নামেন্ট।
এবং 16 ওভারের টুর্নামেন্ট, সময় ওটা লাগে। যত প্লেয়ার বড় হয় আন্তঃরাষ্ট্রীয় খেলা বা এরিয়া, তারা বড় হয়ে ওইখানে খেলতে চায়। বা যদি সবার কাছে ওটা ইচ্ছে যে ওই টুর্নামেন্টে হ্যাঁ, ওটা যেন আমাদের বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ, যে একটু বড় হবো, ছোটবেলা থেকে যাদের খেলা ভিড়ের মাঝখান থেকে দেখেছি তাদের সেই মাঠে আবার আমি খেলবো। আমি খেলি কিন্তু সেখানে সুযোগ পেতে গেলে কিছু রুলস আছে, অনেকে জানে না, আমি বলি। যে সমস্ত টিম পরপর 3 বছর হেরে যায় বা ওখানে ভালো পারফর্ম, শুধু হারাটা বড় কথা না, ভালো পারফর্ম করতে পারেনি, বাজে ব্যবহার, হ্যাঁ, সেই জন্য তাদেরকে 12টা টিম থেকে ওদের একটা লিস্ট করা থাকতো যে হ্যাঁ। যারা সব থেকে 11 নম্বর বা 12 নম্বর টিম থাকবে তাদেরকে 2 বছরের জন্য সাসপেন্ড করা হবে। সাসপেন্ড করা হবে। এবং আমরা যখন মানে ওখানে খেলার স্বপ্ন দেখছি, সবে সবে বিভিন্ন ধনপোতা, মাইতির হাট বা বিভিন্ন জায়গায় খেলে খেলে আসছে বাঁশপাল্লা, এবারে মনে হচ্ছে যে না, এখানে তো খেলার দরকার আছে, তাহলে কি করতে হবে? সিনিয়রদের কাছে গেলাম, তখন করমবাজারে দুটো টিম মিলে খেলতো, দুটো টিম মিলে একবার আনার্স হয়েছিল, 2002 হবে, মিলন সংঘ নাম ছিল। আচ্ছা, হ্যাঁ, তখন মানে বিজন বৈরাগী থেকে শুরু করে অসীম দাস, সর্দারপাড়া, তুষার, এরকম মিলিয়ে একটা যৌথ টিম ছিল, বড় গ্রাম তো। হ্যাঁ, তো সেই টিমের দুজনে মিলিত ভাবে যখন করেছিল তখন আবার আনার্স, তারপর আর চিঠি পায়নি দীর্ঘদিন। আর নাকিবুর ধরে নিয়েছিল যে করমরাজে আর কোনো টিম নেই। তখন যে টিমটা আমরা মানে বাঁশপাল্লায় গিয়ে একটা সাড়া জাগিয়েছিলাম, সেই টিমটাই ঠিক করলাম, এরাই বাকিপুরে এটাই নামাবো বলে আমরা প্র্যাকটিস শুরু করলাম, আলাদা একটা মাঠ নিয়ে প্র্যাকটিস শুরু করলাম। এবং চিঠির জন্য একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিলাম, যে আমরা অ্যাপ্লিকেশনটা আমিও নিজে হাতে লিখেছিলাম, অ্যাপ্লিকেশনটা দিলাম যে আমরা খেলতে চাই আমাদের টুর্নামেন্টে রাখা হবে। হ্যাঁ। আর ওই টুর্নামেন্ট আরেকটা বিষয় আমি পয়েন্ট আগে ছেড়ে দিলাম, যে বাদ দেওয়া হতে বলতে রান রেট অনুযায়ী বাদ দিত, শুধু যে একবারে পারফরমেন্স খারাপ হলে এরকম বিষয় ছিল। রান রেট হিসেবে যারা সব থেকে কম রান রেট থাকবে তাদেরকেই বাদ দেওয়া হতো। হ্যাঁ, বাদ দেওয়া হতো। আবার অনেক সময় নতুন টিম যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে সেই দুটো নতুন দলকে সুযোগ দেওয়া হতো, এই হলো মেন ব্যাপার। হ্যাঁ, এবারে করমরাজকে যখন আমাদের খেলার ইচ্ছা হলো, তখন আমাদের ওই টিমটা রেডি করলাম এবং চিঠি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হলো এবং যথারীতি আমাদের খেলার একটা সুযোগ এলো। এবং খেলার দিনের কথাটা আমি আর বললাম না, মানে জাস্ট এইভাবে সুযোগ হয়েছিল যে আবার এত বছর পরে অ্যাপ্লিকেশন দেওয়ার মাধ্যমে ওই নতুন টিম বাকিপুর বিবেচনা করে দেখলে বিবেচনা করে প্রথম এইভাবে সুযোগ দিয়ে। কত সালে ছিল এটা? 2007 থেকে পরে 2008-9 দিকে। আর দিকে আবার করমরাজের দল সুযোগ পায় বাকিপুর মাঠে। সেই সুযোগ পায় সেই বছরের কিছু মুহূর্ত তো অবশ্যই। হ্যাঁ, সেই বছরের মুহূর্ত হচ্ছে যে বছর সুযোগ পেলাম। আমি অধিনায়ক ছিলামই, যেহেতু আমি টিমটা যেহেতু ভেঙে গেছিল, সেই জায়গা থেকে আমি টিমটাকে গ্রো করে যেহেতু বাঁশপাল্লাতে একটা ভালো পারফর্ম যেহেতু নিয়ে এসেছি, তাহলে আমি ক্যাপ্টেন, আমি সবকিছু সাজাচ্ছি, সবাই জুনিয়র। হঠাৎ করে আমাদের যারা সিনিয়র প্লেয়ার তারা সবাই আবার চলে এলো, যারা আগে খেলতো তারা বললো আমরা খেলবো, আমাদেরকে নিতে হবে উইদাউট প্র্যাকটিস বা প্র্যাকটিস না, অভিজ্ঞতা। এবারে যথারীতি আমি কি দল, হ্যাঁ, দল সাজিয়ে আমরা মাঠে পৌঁছে গেছি। মাঠে পৌঁছে গিয়ে দেখছি টিম সব প্র্যাকটিস হচ্ছে, আমি সকাল থেকে খাইনি, আমি খুব টেনশন, খেলা থাকলে আমি খেতে টেনশন। মাঠে গিয়ে আমাদের একজন পুরনো যে অধিনায়ক ছিল বয়স্ক, সে আমাকে মঞ্চের পাশে ডেকে আমাকে বলছে যে এই মাসটা তুই খেলছিস। Today, প্রথম গ্রুপ you are not in the playing 11. প্রথম গ্রুপ ম্যাচ ছিল বাহির বর্ষা, শুক্রিয়া ব্যবস্থা। অত ভাইটাল ম্যাচে আমি খেলছি না, অথচ আমি টপ পারফর্মার, আমি ক্যাপ্টেন, আমি খেলছি না, আমাকে বসিয়ে দিই টিম থেকে। এটা আমি তুমি সবকিছু তৈরি করলে, অ্যাপ্লিকেশন করলে, দলটাকে সুযোগ পাওয়ালে, অথচ তোমাকে বাদ দেওয়ার কারণ বারো দিল। মানে আমার একটা লাস্ট দিনে আমার একটা টেস্ট নেওয়া হয়েছিল, ওদের ওদের মানে ধরনের টেস্ট, যে একেবারে যে 5টা 6 মারতে পারবে সে মানে মানে দলের সুযোগ পাবে, পরের দিনে খেলবে। আচ্ছা, আমি তখন বিগিটার তখনও ভালো মারতাম, কিন্তু 3টে 4টে মেরেছিলাম, 4টে মনে মেরেছিলাম। যাই হোক, তো চান্স পেলাম না। কিন্তু প্রথম ম্যাচটা খুব খারাপ ভাবে ব্যাটিং কলাপস, তখন একটা টিম আমার উপরই ভরসা করতো, ব্যাটিং আমাদের খুব খারাপ ছিল তখন। এখনকার যারা প্লেয়ার করমরাজে খেলে যায় তখন কেউই ওঠেনি, তখন গুটি কয়েক হাতে কোনো 1-2 প্লেয়ার, তার সাথে আমাদের খুব ভরসা করতো টিমটা। পুরো কত 90 না 95 না 80 রানে মানে 100-এর মধ্যে সব অল উইকেট হয়ে যায়। তারপরে গ্রুপ ম্যাচের যে পরের ম্যাচটা, সেটাতে আমি কেটে বাড়ি চলে যাই, খুব ইমোশনাল, বাচ্চা ছেলে সব 11 বাড়ি চলে যাই। তখন সিনিয়র দাদারা বাড়িতে ডাকতে গিয়েছে যে আর 10টা দিন বাকি আছে ভাই, পরের ম্যাচটা, তাহলে সেইটা ফের আমরা অন্ধকারে চলে যাবো, বহুদিন আর বাকি করে চিঠি পাবো না। সেই তুই কষ্ট করে চিঠিটা অর্জন করেছিস, যেহেতু তোদের চেষ্টা হয়েছে, তুই তাহলে আবার দায়িত্ব নিয়ে তোকে তুই কাম ব্যাক কর। আমাদের ভুল হয়েছে জাজমেন্ট। তা সেই যে জাজমেন্টটা করেছিল, হ্যাঁ, যে একটা টেস্ট খেলার ম্যাচের আগের দিন একটা টেস্ট নেওয়া হয় প্রত্যেকটা প্লেয়ারকে, যে একটা ওভারে 5টা ছক্কা মারতে পারলে ওই টুর্নামেন্টে সে সুযোগ পাবে বা পরের দিন খেলবে। সেক্ষেত্রে কি শুধু টেস্টটা কি তোমার একার ক্ষেত্রে নেওয়া হয়েছিল, কি বাকি আরো অনেকজন বাকি নেওয়া হয়েছিল? তার মধ্যে একজন মানে সেই টেস্টে সে প্লেয়ার ভালো না, নতুন ছেলে, হট করে ব্যাটে লেগে গিয়েছিল। সে ওই একটা ম্যাচে আমার জায়গায় খেলেছিল, বাকি জীবন আর কোনোদিন খেলে। প্রথম ম্যাচে খেলেছিল ওটা আমার জায়গায়, একটা ম্যাচে 0 করেছিল। মানে সেই শুধু টেস্টের উপর নির্ভর করে তাকে নেওয়া হয়েছিল। এরকম চলে, এরকম সব গ্রামেই টুকটাক আছে, আমাদের গ্রামে ছিল। এবার আমি সেই জায়গাটা, তার মধ্যে কি পটেনশিয়াল আছে না ওসব দেখা, বা তার মধ্যে কি দক্ষতা রয়েছে, তার স্কিল কি আছে, ক্লাস দেখা হয়নি, শুধু সে সেই মুহূর্তে ভালো খেলেছে, তার জন্য সেই মানে পরের দিনটা সে সুযোগ পেয়েছে। এইরকম ভাবেই প্লেয়ার জাজমেন্ট করা হয়, যেটা সবসময় সব জায়গায় ভুল। সে একদিন চলতেই পারে। এবারে যেভাবে কামব্যাক করার যে দিনটা ছিল ওটা বলবো। আমি একটা কথা বলি, ক্লাস পার্মানেন্ট। হ্যাঁ, ক্লাস ইজ পার্মানেন্ট।
তো ক্লাস হলো মেন ম্যাটার। সবসময় প্লেয়ারকে বাঁচতে গেলে ক্লাসটা দেখা উচিত, যে তার মধ্যে কতটা পোটেনশিয়াল আছে, যে এই লম্বা রেসের ঘোড়া কিনা। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারপরে যে ম্যাচটা ওটা তো স্মরণীয়, হ্যাঁ, মানে আমার সেটা- জীবনের শ্রেষ্ঠ, যেভাবে বাকিগুলো আমাকে চিনলো সেটা স্মৃতি। সেটা একটা স্মৃতি। সেটা হচ্ছে সিনিয়ররা পরদিন বুঝতে পারলো যে আমার ওকে ওকে লাগবে। নাম করাটা ভুলে গেছে। গ্রামবাসীরাই মানে অনেক অভিযোগ করেছে, অনেক লোকজন মানে একটা স্ট্রাইক মতো হয়ে যে গেছে। ক্যাপ্টেন তোমাকে বলেছিল যে তুই এই ম্যাচে খেলছিস না, সেই ক্যাপ্টেনের দিক থেকে কি রেসপন্স এসেছিল? কোনো সে পুরনো দিনের করমরাজের প্লেয়ার এবং আগে বল টল করতো বা এ করতো, তারা সেই পরিপ্রেক্ষিতে নিজেদের জোরটা ফলিয়েছে যে না, আমরা যেটা জাজমেন্ট করবো সেটা ঠিক। ঠিক। আমি তাদেরকে রং প্রমাণিত করেছিলাম এবং তারপরে আমার পিছন ফিরে তাকাতে হয়। রং প্রমাণ করানোর পরে সেই ক্যাপ্টেনের তাতে কোনো হ্যাঁ বলছি সেটা। এটা হচ্ছে আমাদের পরের ম্যাচ ছিল, একটা সেলিম বলে একটা প্লেয়ার উঠেছিল, মামুদপুরের প্লেয়ার, তখন টিমটা উঠেছিল, খুব একটা বেশি ছিল না, খুব ভালো টিম, আমাদের ওদের সাথে পড়েছিল। তো আমি সেই ম্যাচে 85 রান করি, মানে সেকেন্ড ম্যাচে, মানে বাকিগুলোর প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচে বাদ পুরো গ্রাম আমাকে নিয়ে গেছে, বলি গৌরবকে না নিলে টিম ভেঙে দেওয়া হবে, গ্রামের অনেক লোক- খেলতে দেওয়া হবে না। হ্যাঁ ওই গৌরব তো টিমটা বানিয়েছে, হ্যাঁ, ওদের বাদ দিয়েছিস, কি করে তুই করলে। তো আমি পরের ম্যাচে 85 রান করে আর পিছন ফিরে কখনোই তাকাইনি, ওই ওখান থেকে ওপেনিং, ওটাই ওপেন নামিয়েছিল, আচ্ছা, বাকি মাঠে প্রথম ওপেন করেছিল। ওইভাবেই সাফল্য, তা স্মরণীয় দিন। সেইভাবে আবার মনে হয় গৌরব মন্ডলের নাম পরিচিতি পেয়েছে হ্যাঁ অবশ্যই সেইভাবে, এবং ওপেন বাকির মাঠ থেকে। হ্যাঁ আগে মাত্র এবং বাকিগুলো সবুজ সঙ্গে যে ছেলেরা সরি যারা টুর্নামেন্ট দেয় তাদের কাছে আমি খুব পরিচিত এবং তারা আমার খুব ভালো বন্ধু। বাকিগুলো সবুজ সঙ্গে আমাকে প্রচুর জায়গায় ভাড়ায় খেলতে Support করতো। ওরা আমাদেরকে খেলতে নিয়ে গেছে বহু জায়গায়। ইমরান তার মধ্যে আমার বন্ধু, জাকারিয়া ছিল বন্ধু, এরা সব আমার খুব ক্লোজ ফ্রেন্ড, লিটুদা, এরা সব আমাকে নিয়ে যেত, মানে ওরা আমাকে খুব পছন্দ করে পছন্দ করে। আমার খেলায়। তাহলে প্রথম তো বড় প্রথম ডেবিউ innings- ম্যাচ কোনটা ছিল? ও, প্রথম ডেবিউ। প্রথম বড় ইনিংস যেটা আমি বললাম, ডেবিউ ম্যাচে 52 করেছিলাম মাসপাল্লায়, মানে ক্যাপ্টেন হিসাবে জিতেও ছিলাম, সেমিফাইনালে হেরেছিলাম। কিন্তু বড় ইনিংস যদি ওর থেকে বেশি বড় বলি, প্রথম বড় innings। অ্যাজ এ টুর্নামেন্ট বেসিস এবং আদার্স ম্যাটার রিলেটেড, বাকিগুলো চ্যাম্পিয়ন্স কাপে ওই 85 রানটাই, এটা প্রথম ম্যাচে না খেলে পরের ম্যাচে সুযোগ পেয়ে 85 রান করে দলকে প্রমাণ করা যে আমি। তোমার ব্যাটিং এর স্ট্রেংথ বা দর্শন কি ছিল? ব্যাটিং দর্শন। আমি প্রথমেই বলে নিই, আমাকে সবাই রাহুল দ্রাবিড় বলে আমাদের করার মাঝে কিছু কিছু মানুষ, মানে যারা পুরনো প্লেয়ার, যেহেতু আমি একটু দেখে খেলি, ধরে খেলতে পারতাম। দেখে খেলি মানে ধরে খেলি, দেখে খেলি, মানে কি 6টা বল 3টে 6 মারবো, 2টো সিঙ্গেল নেই, আমি পারছি না সিঙ্গেল, এইরকম দর্শনে আমি খেলি। ভালো বলটাকে সম্মান দেওয়া হ্যাঁ এবং সুযোগ পেলে সেটাকে রানে পরিণত পরিণত করা। করা। আর মানুষ একটা বোঝে না, এখনকার প্লেয়াররা বা তখনকার প্লেয়াররা, আমার সমস্যা, আমি রান পেতো না, আমার কাছে আসতো, "ওই দাদা তুমি কিভাবে রান পাও প্রতি ম্যাচে?" তুললাম যুবশ্রীর সাথে টানা গ্রুপ ম্যাচে 4 বছর পড়েছিল, মানে গ্রুপ ম্যাচে তুললাম আমাদের গ্রুপে আছে, ওদের সাথে আমার 50 মাস্ট। কেফায়তুল্লাহ, হেদায়তুল্লাহ, সাহিদ আমার খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছিল, বলে তুমি কি করে পাওয়ার দিয়ে কম ফ্রন্ট ফুট কভার ড্রাইভ গুলো মারো। কিন্তু আমাদের গ্রামের লোকরা আমাকে পছন্দ করতো না কোনো কোনো জায়গায়, যে সেক্ষেত্রে স্ট্রাইক রেট কি ম্যাটার করতো? স্ট্রাইক রেট নয়, তখন ভালো স্ট্রাইক রেটে খেলতাম, 18 বলে 50, 15 বলে 50, 21 বলে 50 করতাম। কিন্তু ওরা বলতে চাইতো যে একটা ওভার অনেকে কি 2টো 6 মেরে আউট হয়ে চলে আসে, তখন আমার 5 উইকেটে 50 ফট করে কলাপস হয়ে যেত। আমি ওদেরকে বলতাম, হ্যাঁ, সবাইকে বোঝাতাম যারা যারা ছিল, তখন আমার সময় শান্তনু খেলতো, রাম বলে একটা প্লেয়ার খেলতো, কিঙ্কর খেলতো, কিঙ্কর তো একদম ঝোড়ো, মিস করে যেতে না, পারে। এখানে একটা ব্যাপার আছে। আমি বলতাম দেখ মগরাটে সাধারণত সব টুর্নামেন্টে 6 ওভারে খেলা হয়। হ্যাঁ তখন 6 ওভার, শুধুমাত্র বাঁকিপুরের ক্ষেত্রে আলাদা, বাঁকিপুরটা শুধুমাত্র 16 ওভারে খেলা হতো। বাকি সমস্ত টুর্নামেন্টে 6 ওভার বা আরো তার থেকেও কম এরকম টুর্নামেন্ট খেলা হতো। তো সেক্ষেত্রে বাঁকিপুরের মাঠের জন্য যে তুমি যেটা বলছো যে একটু দেখে ধরে হ্যাঁ। খেলার সময়টা পাওয়া যায়, সেখানে একটা মানে কি মানে হিউজ ওভার, 16 ওভার। হিউজ তো ওভার, অথচ সেখানে একটা রান বিল্ড করার একটা সময় পাওয়া যায়, কিন্তু অন্যান্য টুর্নামেন্ট এগুলো পাওয়া যায় না। পাওয়া যায় না, সেক্ষেত্রে কি হয়তো সেক্ষেত্রে- দলের এই আশাটা ছিল হয়তো যে স্ট্রাইকারটা বা একটু একটু দ্রুত রান করা। কিন্তু সেক্ষেত্রেও আমি অনেকবারই সফল, কারণ তখন আমি যেহেতু বাকিগুলো ওপেন করতাম, আমি পুরো যত ধরুন কোথায় 4টে টুর্নামেন্ট, মাইতে 3টে, সব টুর্নামেন্টই আমি ওপেন করতাম, 6 ওভারেও, সেখানেও আমি প্রচুর সফল। 13 বলে 50, প্রচুর ভালো স্কোর আছে, আমি নিজেকে মডিফাই করতাম, আমার দর্শন হচ্ছে এটাই। প্রয়োজন অনুযায়ী খেলতে। হ্যাঁ আমার গিয়ার চেঞ্জ ছিল, আমার 3টে গিয়ারই ছিল। তার আমি আর বড় এক্সাম্পল আরো দেবো তোমাকে, যে কিভাবে গিয়ার চেঞ্জ করছি জীবনে। কখনই আমি বেসিক প্লেয়ার নয় যে আমি একটাই খোলসের মধ্যে থাকতাম, তা না হলে আমি 6টা বলে 6টা 6 আচ্ছা, তোমার দুবার 6টা 6 মারার রেকর্ড রয়েছে, হুম। সেই গল্পটা একটু বলো। অবশ্যই 2বার 6টা 6 তো রেকর্ড আছেই। একটু আগেই তো মানে আমি বলেছি যে আমি ক্লাস পছন্দ করি, কেমন খেলা পছন্দ করি, একটু 16 ওভার হলে দেখি, 8 ওভার হলে দেখি, আর 6 ওভার হলে গিয়ার চেঞ্জ করা। এই যে নিজেকে মডিফাই করা বিভিন্ন জায়গায়, আমরা বর্তমানে মানে ইন্ডিয়ান ক্রিকেটেও দেখেছি KL রাহুলকে নিজেকে বিভিন্ন জায়গায় খেলা, বিভিন্ন মানে জায়গায় খুব ভালো একটা প্লেয়ার, আমার ক্লাস ভালো লাগে, আবার ও আবার সব জায়গায় ওপেনার, ওয়ান ডাউন, যেখানে দেবে সেখানে কাজে লাগবে। এবার এইভাবেই 6টা 6 রেকর্ড। প্রথম রেকর্ডটাকে বলি সংক্ষেপে, প্রথম 6টা 6 রেকর্ড হচ্ছে ধনকুটার বিরুদ্ধে। ধনকুটা তখন খুব ভালো দল, মানুষদার অধিনায়ক টিম, সুরজিৎ তখন ওদের টপ বোলার, পরিষ্কার কথা, সুরজিৎ ওদের তখন ভালো বল করে, আমাদের ভালো বলও করতো, ভালো বল, অলরাউন্ডার, All-rounder। কারণ চেহারা ফেরা ভালোই, মানে হিরো সুলভ একটা প্লেয়ার বা স্মার্ট ক্রিকেটার। তো আমাদের গ্রামের মাঠে খেলতে এসেছিল, কাউন্সিল আমরা আমার সাথে খেলা। তো আমি মানে
খেলার ঠিক আগের মুহূর্তে আমার জীবনে একটা ভালো খবর আছে, যে আমি একটা যেহেতু জবের চেষ্টা করছিলাম, আমার যেহেতু বাবা খুব অসুস্থ ছিল, মারা হয়ে গেছে ভবিষ্যতে, তো সেই জন্য আমি একটা যেহেতু খেলার পাশেও জবের চেষ্টা করতাম, তো আমার একটা ভালো খবর এসেছিল, চাকরির খবর এসেছে। চাকরি বা কোনো একটা ইন্টারভিউ একটা কিছু খবর ছিল, খুব পাস করে পজিটিভ ব্যাপার। তখন হঠাৎ আমার সেই পজিটিভ ভাইবসটা ম্যাচে কাজে লেগে গিয়েছিল আর কি। 6টা 6 হয়েছে এবং সেই ম্যাচে 23 বলে 89 রান করেছিল, আলটিমেটলি সেঞ্চুরি তো একদম মানে মিস করে এসেছি মাঠে। 6টা 6 রকম শট মেরেছিলাম, এটাই সব থেকে সব বলছি, এদিকে shot খেলা হয়েছে। সব রকম চেষ্টা করেছি। একটা ইয়র্কার দিয়েছিল, সেটাও এক ধরনের হেলিকপ্টার, তখন চলে না, তবু আমি যা হোক রিস্টের উপরে এবার ঘুরিয়ে মেরেছিলাম। তা অসাধারণ লাস্ট শটটা ছিল, স্টেপ আউট করে মিড উইকেটের উপর থেকে মারা। গ্রামবাসীরা ভালোবেসেছিল এবং সেই যে তকমাটা আমার, যে আমি দেখে খেলি, যে গৌরব দা নামছে, আমাকে বলে নামাতো আমাদের ইউনিট, আমাকে যদি বলে নামাতো তুই খেলে যা ভরসা করে, কোনো ভয় নেই, তাহলে আমি মেরে খেলতাম। রাহুল দ্রাবিড় থেকে 5 হিটার, হ্যাঁ, 5 হয়েছে। রাহুল এই দ্রাবিড় একটা চেঞ্জ। এমনকি রাহুল দ্রাবিড়ও তো করেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, 20 বলে 50 করেছিল। সিক্সার মেশিন যেটা লঞ্চ করেছিল ক্রিস গেল, ওখানে রাহুল দ্রাবিড়কে সম্বন্ধে ক্রিস গেল বলেছিলেন যে আমি রাহুল দ্রাবিড়ের মতো ধরতে পারবো না, কিন্তু রাহুল দ্রাবিড় আমার মতো 6 মারতে ছয় মারতে হবে, এটাই হলো। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ম্যাটার, যে যে ধরতে পারে সে মারতে পারে। এটা এখনকার প্লেয়াররা কিছুতেই মানে না, আমি মানছি এখন যুগ অনেক পাল্টেছে, কিন্তু যদি তুমি একবার ধরতে শেখো, তোমার বাইকে যদি ফার্স্ট গিয়ার থাকে, তুমি লাস্ট গিয়ারে যেতে পারবে। এটাই আমি বলবো। আর 6টা 6 এই অভিজ্ঞতা ছিল। আর দ্বিতীয় 6টা 6 ছিল, ওটা বড়দের মাঠে, কালীতলার মাঠে ছিল। ওটা যেহেতু অনেক ক্যামেরা, তখন এই সোশ্যাল মিডিয়া ফেসবুক এত শত ছিল না, যে 3টে 6 মারলে রিলস বানিয়ে এখন সবাই দেয়, মিউজিক লাগিয়ে রিলস করে দিল যে অসাধারণ শট, তখন ওইগুলো তো কেউ দেখেওনি। দেখেনি, সেই কারণে তো আমি এগুলো করছি। সেই জন্য আমরা চাপা পড়ে গেছি, আমাদের হাফ লোক চেনি না এখনকার ছেলেরা, যে দাদা কেমন হয়েছিল, কিন্তু ওই গ্রামে কাজে আমি ওখানে চাপা পড়ে গিয়েছি ওই খেলাটা। ওই 6টা 6 ছিল। আর ওর সাথে সাথে আরেকটা ইনিংসের কথা বলে আমি এ করবো, যে 6টা 6 হয়নি, 5টা মেরেছিলাম। এটা আমাদের শ্যামদা, আমাদের দিবাকর দা, জলধাবা টপ টিম, আমাদের ঘরের মাঠেই ওটা। আবার কিরকম যে আমি তখন খেলা থেকে সাময়িক একটু বিরতি হয়ে গেছিলাম, এবার গ্রামের ছেলেরা এবং টিমের ছেলেরা ভেবেছিল যে গৌরব সেই ফর্মটা নেই, দলে আর নেওয়ার ইচ্ছা ছিল না অনেকের মনে, সামনে একটা রেসপেক্ট দেওয়ার জন্য নিত। একেবারে 30 বাকি আমাকে সেই সময় নামিয়েছে, এরকম একটা পরিস্থিতি। আর স্ট্রাইকে যে ছিল, সে 1 রান নিয়ে আমাকে আবার বিপদে ফেলে দিয়েছে। মানে সে শেষ ওভারে মঙ্গলদা বলে এসছে, খুব ভালো বল করে মঙ্গলদা প্রথম বলে সিঙ্গেল নিয়ে আমাকে দিয়ে দিয়েছে। পুরো গ্রামের সামনে সম্মান, পুরো গ্রামের দর্শক, আমার পরিবারের লোকরাও ওখানে রয়েছে, আর সব আমার পুরোপুরি ওখানে আমার রিটায়ারমেন্ট বাঁধা ছিল, যে আমার বয়স সেরকম হয়ও নি যে রিটায়ারমেন্ট করবো। তাও আমার এরকম পরিস্থিতি হয়েছিল। আমি ঈশ্বরকে ডেকেছিলাম যে আমার পুরনো যত খেলা ছিল সব আমাকে থেকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমি আবার কাম ব্যাক করতে চাই, আমি খেলা ছাড়তে চাই না। তো প্রথম বল অফ স্টাম্পের বাইরে করেছি, কভার থেকে 6 মেরেছিলাম। তারপরে আরো অফ স্টাম্পের বাইরে করেছি, আমি স্ট্রেটে সেটা টেনে দিয়েছিলাম। এইভাবে মানে 5টা মেরে দিয়ে, 5টা হিট ওভার বাউন্ডারি মেরে আমি ম্যাচটা জিতি এবং জেতাই। গ্রামের লোকরা আবার মনে করলো, পিছন থেকে প্রচুর গালাগালি করছিল, পরিষ্কার বলছি, অ্যাটলিস্ট মানে গালাগালি, গালাগালি, যে তারাই আবার এসে আমাকে জড়িয়ে ধরছিল, যে সেই মুহূর্তে গ্রামের লোকেদের কাছে তুমি হিরো। মানে হিরো ছিলাম না কিছু না, কিন্তু এই খেলার এটাই মজা, এটাই মজা, যে গ্রামের খেলা এটাই। গ্রামের খেলা এবং ওভারঅল ক্রিকেটে যুবরাজ সিংকেও দেখেছে, যে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, সে আবার ক্যান্সারের জন্য আসার পরে কিন্তু দলে অতটা জায়গা পায়নি। প্লেয়ারের জীবনে जब तक बल्ला चल रहा है तब तक ठाट चल रहा है, আচ্ছা, যতক্ষণ ব্যাট চলবে না তোমার কেউ চিনবে না। সেদিনকে আমার ব্যাট চলেছিল, আমাদের প্লেয়ারের ক্যাপ্টেনরা বলেছিল আরো কিছু বছর তুমি আমাদের সঙ্গে থেকে যাও, দেখে যাও, এখনো চলছে। সেটার জন্য এখনো আছি, কম খেলি চাই আছি। তো এখন সবাই নেয় না, যে পুষ্কর দিয়েছিল, যে সমস্ত প্লেয়ারদেরকে যেরকম ধর একটু সময় পার হয়ে গিয়েছে, একটু এই যে 30+35+ হয়ে যাচ্ছে, তাদেরকে দলে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, অনেক টিমে আছে, তাদেরকে নিয়ে আমি একটা টিম বানিয়েছি। 2টো টুর্নামেন্ট গতবারে খুব ভালোভাবে খেলেছি সেই টিম, এবং নেট খাটানোর ব্যবস্থা করবো, দুর্গাপুজোর পরেই প্র্যাকটিস শুরু করবো আবার কিছু বছর কিছু ভালো খেলার জন্য। সেই টিমটাকে নিয়ে কি আঞ্চলিক টুর্নামেন্ট? না, ফ্রেশ আমি টার্গেট যাচ্ছি সম্পূর্ণ ফ্রেশ আমের দিকে। আমি টুর্নামেন্ট, ওপেন টু অল টুর্নামেন্ট, দ্যাট ইজ কল্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেড, যে মগাটের বাইরে যত টুর্নামেন্ট, ভালো টুর্নামেন্ট থাকবে সেখানে সেখানে ইচ্ছা থাকবে। ইচ্ছা থাকবে। এবং অলরেডি আমি একটা লিস্ট করেছি, নীলকণ্ঠপুরে আছে, মন্দির বাজারে আছে, ডায়মন্ড হারবারে আছে। টাকা পয়সা একটা ব্যাপার থাকে সেখানে, সেইভাবে জোগাড় করে কয়েকটা ফিক্স করে সে কটা যাও। ভালো উদ্যোগ। আরেকটা জিনিস, মগার ক্রিকেট নিয়ে এত আবেগ কেন? কেন এই আবেগ কথাটা যখনই আসে, তার সাথে সাথে নিজের মাতৃভূমির টানটা চলে আসে। নিজের গ্রাম, যে গ্রামে বড় হয়েছি, সেই গ্রামের ক্লাবটা সবাইয়ের কাছে সেই পিঠে নামটা থাকবে, যে পরামুররাজ, দক্ষিণ কাশী, দক্ষিণ বিলেন্দ্রপুর, এই যে নামটাকে ক্যারি করে নিয়ে বিভিন্ন জায়গায় খেলতে যাওয়া। ধরো আমরা খেলতে গেছি দড়িচক, বামনা, সেখানে খেলতে গেছি সংগ্রামপুর, সেখানে দেখা যাচ্ছে পরামুররাজ থেকে একটা টিম এসছে, দক্ষিণ কাশী থেকে একটা টিম এসছে, বা আদার্স সব টিমই তো গ্রামের টিম, গ্রাম্য টিম। সেইখানে এই আবেগটা কি, মানে আমি এই টিমটার হয়ে যদি আমি খেলি, আমার নিজের তো শ্রেষ্ঠ ব্যাপারটা আমি ওখানে দিচ্ছি,
প্লাস আমার গ্রামের সম্মান, মর্যাদা এবং আরো 5টা মানুষের কাছে আমার গ্রামের নাম যাবে যে এই গ্রামের যে আমরা ওখান থেকে একটা ভালো টিম আসে। আরে বিনন্দপুর ওখান থেকে তো একটা মারাত্মক ক্রিকেট টিম আছে, আগুন টিম, আমরা দেখেছি ওই জায়গায় খেলা। এখানে যে গ্রামের যে এই আবেগটা কাজ করে। এই আবেগটা এখনকার অনেক যারা ফোন ইনডোর গেম খেলে বা মোবাইল আসক্ত, এই বিষয়টা তাদের মধ্যে কাজ করে না, যে আবেগ আবার কি, এসব আবার কি ন্যাকাময় এক ধরনের ব্যাপার, এসব আর কি এর থেকে ফালতু কথা। যে মগরার ক্রিকেট নিয়ে অনেক জায়গায় এটা একটা বিষয় আমি তুলে ধরছি। অনেক জায়গায় টুর্নামেন্ট হয়, কিন্তু এই আঞ্চলিক যে টুর্নামেন্ট, আমাদের যে গ্রামের একটা যে অ্যাটাচ রয়েছে, গ্রামের সম্মান জড়িয়ে থাকে, নিজের সম্মান জড়িয়ে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক টুর্নামেন্টে বাইরের অনেক টুর্নামেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আবেগটা কাজ করে না। না মানে কোনো জায়গায় যদি আমি ইন্ডিয়ান টিমে যারা আমাদের দেশ খেলছে, রিপ্রেজেন্ট করছে যারা, তাদের কাছে কিন্তু একটা আবেগের একটা ব্যাপার, ইমোশনের একটা ব্যাপার। ন্যাশনাল টিম, ন্যাশনাল টিম আমাদের, এখানেও কিন্তু সেই ইমোশনটা কাজ করে। কিন্তু ওপেন টুর্নামেন্টে এখানে এতটা আবেগ কাজ করে না, পারফরমেন্সের উপরে শুধু, পারফরমেন্সের উপরে বা না দলের জন্য খেলছি, হ্যাঁ। সেই পরিপূর্ণতার সঙ্গে আবেগ কাজ করে না। না। সেটার ক্ষেত্রে মগরাট আঞ্চলিক টুর্নামেন্ট এটাই আবেগের একটা টুর্নামেন্ট। বেশি করে এই জন্যই অনেকে কাজ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ ত্যাগ করে, নিজের সবকিছু স্যাক্রিফাইস করে। যেমন আমি বললাম যে আমার পরীক্ষা দিয়ে চলে চলে এসেছি, আমাদের গ্রামে টপিক ঢোকাবো, তবে যে বিশ্বকাপটা আমাদের কাছে, আমার জন্ম থেকে দেখেছি ওটাকে ভ্যানে করে বক্স ভাড়া করে টপিটা মালা পরিয়ে নিয়ে যাবো। আমাদের গ্রামে ওটা গাজী কাপ বলে সবাই, হ্যাঁ, বা বিশ্বকাপও বলে অনেকে গ্রামবাসী, এরা সাধারণ খেটে খাওয়া মানুষ। এই বিশ্বকাপটা আনতে পারি না, এসব বলে ভ্যানওয়ালা দোকানদাররা, যারা এটা এটা হলো মগরাট ক্রিকেটের ঐতিহ্য বলতে পারো, আবেগ বলতে পারো, ইমোশন বলতে পারো। এটাই হলো আমাদের মগরাট। বলছি ক্রিকেটের জন্য তো আসা, আচ্ছা। আঞ্চলিক না হলে কি আমাদের কেউ চেনে? আরো বেশি করে তাই বলবো, আরো বেশি আঞ্চলিক ক্রিকেটটাকে আরো ফ্রেশ এবং সুন্দর করতে গেলে ফ্রেশ অবশ্যই আনতে হবে। এখন না। প্যাশন লোকাল ক্রিকেট লোকাল প্রাইড প্রতিটা গল্প একদম আনফিল্টার্ড ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব থাকো সঙ্গে প্রতিক্ষণ অনফিল্টার স্যামিম ক্রিকেটের নতুন দিগন্ত।